তারপরে যে গ্রামটা সেটাই বাগবের। বাগবেরের পরে কাইত্তারছিড়ি পার হলে গোলাপ চাঁদ, ওইখানে এক নদী, নদীর উপর গোলগাল গোলাপি চাঁদ, তাই তার নাম গোলাপ চাঁদ। বাঘ আর নদী মিলেমিশে হয় বাঘান। বাঘ আর গাঙের কাহিনী এইখানে ওইখানে আরো অনেক জায়গায় আছে। এক নদী, গ্রামের পৈথানি সুগভীর, পাখির পালকের মতো শান্ত, নাম তার কাজলং। এই কাজলং নদীর উপর দিয়ে একদিন একা একা ভেসে আসে ছোট্ট এক মানব শিশু। মৃতদেহের ভার আর সম্মোহন ধরে রাখবার জন্য যেরকম কাঠের কফিন ব্যবহার করা হয়, এইখানেও সেই রকম একটা মুখ খোলা বাক্সে একা একা ভেসে আসে ছোট্ট এক জীবন্ত মানব শিশু। পাহাড়ের ছোট্ট পাখি চিকচিক এসে চাকমাদের খবর বলে যায়, তাতে সংসার ঢোল বেজে ওঠে। এখানে পাহাড়িরা তাকে অভিনন্দন জানাতে থাকে। ছোট্ট একটি পাখি এলো, একটি খবর বলে গেল। ছোট্ট একটি পাখি এলো, একটি খবর বলে গেল। রোদে হাসে সোনার বরণে চিঠি, মনে রাখানি রোজওয়ানি মনে রাখানি রোজওয়ানি নারী জঙ্গলের মতো এক আড়াল থেকে বেরিয়ে আসে। শেয়াল, উদ্বিরান, পেঁচা, সজারু, কর্তব্যরত পেতনি সবার মধ্যে এক টান টান উদ্বেগ উৎকণ্ঠা নেমে আসে। পেতনিরা এক কাছ থেকে অন্য কাছে ঝুলে ঝুলে কি টহল দিতে দিতে নিজেদের মধ্যে কথা বলা শুরু করে। খুব ভালো যাবে রে, কি বলিস? দিব্যি দিব্যি। কিন্তু ঘটনা কি বলতো দেখি? আমি ভালো ঠাউর করছি না, চিল্লি গেল কই? আগে খবর পাইলাম না কেন? সারাদিন ঘুরে ঘুরে ব্যাগগুলি ঘুমিয়ে পড়েছে। তাহলে আর ত্রিভুবনে ডাকিনী যোগিনীর নাম নিয়ে লাভ হলো কি রে? এমন সমর্থকটা রে, একেবারে হাতের কবজির মধ্যে, সাথে আমার একটা শিশু আছে। চল চল চল, মেয়েটাকে আমাদের রাস্তায় নিয়ে যাই, শ্যাওড়া গাছের মাথায় সাপেনিকে আর বাদুনিকে জলদি সংবাদ পাঠা। কুমকুমি জানি না তার উপর পেতনিরা ছলাকলা করে। সে কাজলং নদীর পাখির নিচে দুটি পা ডোবায়। ক্রমে একটি শিশু সন্তান নিজের ক্রোধ থেকে ছোট বাক্সে স্থাপন করে। কতক্ষণ ঘাড় নুইয়ে ছোট বাচ্চা সবাই বাক্স আগলে রাখে। হঠাৎ তার শরীর ঝাঁকুনি দিয়ে কান্না আসে। তার মনে হয় বাক্সটা নিজের সন্তান নয়, একটি ভূত রংচং রেখে তাকে ভয় দেখায়। কুমকুমি জলের কিনারা থেকে উল্টো দিকে দৌড়ে যায়। শুকনো আতঙ্কিত পাশের কুমকুমি যখনই একটি ঝোপের পাশ দিয়ে পালায়, তখনই তার সামনে ঠিক সম্মুখে একটি মাথা ছেড়ে ধরে ধ্বনি এতটা আকস্মিক, মুহূর্তকাল বিলম্ব না করে ধ্বনির সৌন্দর্য ভয়াবহতা তার দুই হাত সামনে মুকুটের মতো দুলতে থাকে। কুমকুমি সম্বিত ফিরে পায় না। এটি আলো ছাড়ের ঘরের ভেতর থেকে জিজ্ঞেস করে, কে? কোনো উত্তর মেলে না, বরং তার সামনে সুবর্ণীল রাজকীয় বক্ষুরের ফনা হিস হিস করে দোলে। ইনার মাথায় রাজকীয় উল্কি, ছোট কিন্তু আকাশের বীজদের মতো দুখালি জীব বারবার ডিগবাগ করে। এবার অগণিত কুটিল বিভৎস স্মৃতিরা কুমকুমিকে আমল ঝাঁকুনি দেয়। অনিবার্য স্মৃতিরা তার মাথার উপরে নিরাপস খাড়া উত্থিত করে দাঁড়ায়। কুমকুমির সামনে গঠর ফনা, মাথার উপরে নিরাপস খাড়া, মাঝখানে কুমকুমি একবার আত্মনাদের মতো কমিয়ে ওঠে,
ফনা দেখে কাঁপে না যে কুমকুমি অদৃশ্য কোন বস্তু দর্শনে ভেঙে পড়ে। কুমকুমের ভিতরে আরেকটা কুমকুমি, বলা যায় ছায়া তার মায়ের সঙ্গে বোঝাপড়া করে। সে বন্দি শিবিরের বিভৎসতার কথা তার মাকে বলে। বন্দি শিবিরে আমার দেহ থেকে সরে যায় সমস্ত সোনার শাড়ি ও কাপড়। দেহ দেহ এই দেহ কেন তবু আমার সাথে আসে? দেহ ছাড়া মানুষ হোক মা, হতে পারে না। কুকুরের দেহ থাকুক আমার না। কতবার কতবার ছেড়ে দিয়েছে এই শরীর, তবু তার বিনাশ নাই। ছি ছি, আল্লাহ সবার, আমিও সবার। বাহ, কি মহান কথা! আমাকে যখন মে মাসে আমি বন্দি শিবিরে ধরে নেওয়া হলো, হ্যাঁ ধরে নেওয়া হলো, থাক আমার নিজের কথা আমি আর কিছু বলি না। দুঃস্বপ্নের ঘরে আমি প্রতিদিন দেখি একটি সাপ, রঙিন এক ছোট্ট সাপ। সাপ রঙিন, কিন্তু ওই ভয় শিউরে উঠি। যত ভয় পাই ওই মানুষগুলোকে, তার চেয়ে বেশি ভয় পাই ওই ছোট্ট রঙিন সাপ। আমি শুনেছিলাম হেমলতাকে মা বলেছিল, কি বললি তুই স্বপ্নে সাপ দেখেছিস? হজেঠিমা কেমন সাপ? এই ছোট্ট এমন একটা সাপ, সাপের মাথায় রং ছিল। হজেঠিমা সুন্দর রং, ঠাকুরের নাম নে সাফসুত্র থাক। কি ব্যাপার জেঠিমা, তোর ঘরে অতিথি নারায়ণ আসবে, মন্ত্র অতিথি, কি সর্বনাশ! হেমলতা সেই রঙিন সাপ আমি স্বপ্নে দেখি, হুবহু সেই সাপ, ছোট্ট রঙিন সুন্দর। হেমলতার যা হলো, শেষ পর্যন্ত বন্দি শিবিরে আমারও হলো তাই। আমার কি করার আছে মা? আজ জগতে তিনবার জলের মধ্যে আমি আমার শরীরের অংশ স্থাপন করি। জলের ভিতরে চার থই থই করে, কাকড়া কাছে সময় তো আছে। আমি আমার জাতক ওখানেই রেখে এসেছি। মাতারের মতো অন্তর্লোক থেকে অতপর কুমকুমি গোখরোকে বলে, দুঃস্বপ্নের সাপ, এতদিন পর কেন আবার আমার পথ আগলে দাঁড়াস? কেন ঠাট্টা করিস? আমি এত নোংরা হয়েছি, রক্তের প্রতি কণায় কিলবিল করে কুকুরের জীবাণু। সমস্ত অসহায়ত্ব ও অক্ষম ক্রোধে অতপর কুমকুমি একদম খালি হাতে গোখর সাপের উপর লাফিয়ে পড়ে। গোখর রাজকীয় অনীহা ও বিক্রমে কুমকুমিকে ছোবল বসায়। কাজলং নদীর জলের শীতলে পড়ে থাকে হলুদাভ নীল কুমকুমির দেহ। সৌরমণ্ডলের টানে একসঙ্গে কাজলং নদীতে জোয়ার আসে। জোয়ারের পানি ক্রমান্বয়ে অসার কুমকুমির পদতলে ঠোকর দেয়। আস্তে আস্তে কাজলং নদী দুই বাহু বাড়িয়ে কুমকুমিকে হাতের তালুতে বসিয়ে নদীর ভিতরে নিয়ে আসে। অতঃপর কুমকুমি উপর হয়ে ভাসে। তার বুঝি কার কাছে কোনো অভিযোগ নেই, তাই মুখ শরীর আড়াল করে রাখে, নাকি সে লজ্জায় মুখ লুকিয়ে ফেলে। জ্যোৎস্নার সটিবনের ভিতরে ভিতরে তেঁতুল গাছের মতো মেঘরাশি জমে ওঠে। একসময় টিপটাপ বৃষ্টি পড়া শুরু করে। এবার মনে হয় আকাশ জুড়ে মাতাল মনুষ্যরা ঘুরে ঘুরে আসে, লড়াই করে, রক্তাক্ত লড়াই। তারই ফোঁটা ফোঁটা রক্ত জলের সঙ্গে মেশে। হালকা বৃষ্টিতে ভেজে কুমকুমির দেহ ও তার ভাসমান পুত্র। আবার মেঘ ভেসে যায়, মনে হয় দূরে কোন অজানা বনে ভেসে যায় রাজার রানী। হাওয়া ভেসে যায় রে উড়ে, হাওয়া ভেসে যায়, হাওয়া ভেসে যায় রে উড়ে, সুরানি দুরানি সবাই জলে আগ্রহারি, সুরানি দুরানি চন্দন বনে পড়ে কাচু শীতল মেঘের জলে, চন্দন বনে পড়ে কাচু শীতল মেঘের জলে, চন্দন বনে পড়ে কাচু শীতল মেঘের জলে।
কাছে আসে। এই কদিনের শিশু যেন কেমন করে বুঝতে পারে আশেপাশে আছে স্তন্যদায়ী মানুষ। শিশু চিৎকার করে কাঁদে, ওয়া 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 ওয়া। তার থেকে কত দূরে ভাসে কুমকুমির দেহ। দূরে কুমকুমির পুত্র কাঁদে, আর কুমকুমি উপর হয়ে তার লজ্জা থাকে। কদিনের মধ্যে টানকিনা মাছ কুমকুমির স্তন ঠোকরায়। অজস্র মাছের ঠোকরে তার শরীরের মাংস খসে খসে পড়ে। ওলো কুমকুমি! ছিঁড়ে ছিঁড়ে খসে খসে কাজলং নদীর হাতের নিচে মুখ লুকায়। বাক্সের ওপরকার শিশু যত তীরের দিকে আসতে থাকে, তাকে এগিয়ে আনতে যায় চাকমাদের বংশনৃত্য ও তাদের গানের সুর। কিরে মঙ্গল, আবু কোত্থেকে পাইলি? আল্লাহ দিছে। যা, তুই রং করিস না। কলা কই পাইলি? কইলাম না, আল্লাহ দিছে। দে দে, আমার কাছে দে। এই কেমন হয়েছে? কেমন হয়েছে? কই দেখি রে মঙ্গল। আজ আমি তো উইনা আছে, কি বিশ্বাস করো? দেখো দেখো, মিনিটের মধ্যে বাড়ি ঘর ঘুরে গেল। বাপরে বাপ, কত লোক! কই দেখি দেখি, মুখটা দেখি। নতুন কাপড় নিয়ে আয়, নতুন কাপড় নিয়ে আয়। পুরান কাপড়ে নয়া বস্তা না ভালো না। ঠিক আছে। মঙ্গল, যা যা, বাজার থেকে ঘুরে আয়। আয়নার মা কই? আয়নার মা কই? লুপা, লুপা, এই লুপা, শয়তান মেয়েটা গেল কই? যা তো, একজন আয়নার বাইরে খবর দিয়া। আসল খবর কি মঙ্গলের মা? খেয়ে করো না। কি কথা তুমি সামিয়ার মা? একটা পিড়িতে বৈশা তারপরে কথা কি বাচ্চা আগে হেই রাখো। মা ফাতেমা না শেরালি? ও খোদা, হেই রাখো না পাও না। লেঙ্গুর তলা দেও, লেঙ্গুর তলা দেও। ও মঙ্গলের মা, ওনারে খাওয়াইছো কি? কি খাওয়ামো? এমন গেতি বাচ্চা, আমি যে কি করি? মঙ্গল কই? মঙ্গল, মঙ্গল, মঙ্গল কই জানি গেছে। শোনো, শরীফার কাছে খবর পাঠাও। কেন শরীফের কাছে কেন? লীল মিয়া, ও লীল মিয়া, শরীফার কাছে একটু যাও ভাই। 7 দিন আগে শরীফার বাচ্চা হয়েছে। হ্যাঁ, দুধ খাওয়াতে পারবো। কেউ যদি না খাওয়ায় তাহলে আমি খাওয়াবো। 80 বছরের বুড়িও বাচ্চার খাবার হয়। আল্লাহর কেরামতি। বাচ্চা হইল বেহেশতের ফুল বাগিচার ফুল। মঙ্গল, ও মঙ্গল। মঙ্গল ভাই তো এখানে নাই। জয়িতুবুর কবরের কাছে গিয়ে কান্দে। কি কয়? কি কস? আজ বুঝি কান্দনের দিন? আমাদের ঘরে শুনে সুরজ আসছে। আজ সব পলিয়ে মঙ্গলের বুঝাও। পুরান কথা মনে করে লাভ আছে। এই সংসারে কত কিছু হয়, হইয়া থাকে। মঙ্গল ভাই, ও মঙ্গল ভাই, মঙ্গল ভাই, ওঠো, সামনে শুরু করো। এমন করে কান্নাকাটি করো না। তাছাড়া কবরের কাছে কান্নাকাটি করাও ভালো না। আল্লাহ মানে ইমান মানত। আর কথা কোথায় কান দিও না। আমাদের ঘরে শোনার কলস আসছে। এইটা একটা পরিবেশ। তার লালন পালন করে মানুষ কর। তার ভিতর মোহর আছে, কোনো অনিষ্ট করিস না। আমি আর ঘরে যাই কেমনে? কেন পারিস না? মনে কর এই পোলাই তোর আল্লাহর দান। সব ভুলে ঘরে আয়। তোমরা এই বাচ্চাটাকে কষ্ট দিও না। এটা একটা ফেরেশতা। তার সমানে কিন্তু দুনিয়াতে কেউ নাই। গ্রামের উপর দিয়ে একা একা ভাসে আসছে। তার থেকে দূরে মিটার দাঁড়িয়ে ভেসে আসে। সেই তার মাঝানের কিনা কে জানে। আমি তার রহস্য বুঝি না। উত্তরের দিক থেকে আমার ডাক আসে। চাউল পাবো কে? তোমরা গ্রামে কারো দুধ নাই। বিষ খাওয়াও। কি কস? বিষ খাওয়াইলে মানুষ বাঁচে? ছোটবেলায় দুধ খাওয়া বড় করলে, বড় হলে বিষ খাওয়াইলে মরে। বিষ খাইয়ে বড় করো, হে মরবো না, মরলে চলবো না।
সালের মে মাস থেকে ছেলে বড় হয় নিমতলি গ্রামে। তার নাম রাখা হয় জাহিদুল ইসলাম। বুড়ি আলতাফুন্নিসা 1 পয়সা দিয়ে জাহিদুলকে কেনে। 1 আনা পয়সাকে ছিদ্র করে জাহিদুল বিবি কায়তান দিয়ে ছেলের গলায় ঝুলিয়ে দেয়। মাথার সব চুল ফেলে একটি টিকলি রাখে। লুপ্পা সেই টিকলি ধরে টান দিয়ে এক দৌড়ে পালায়। জাহিদুল বিবি বকে, এই শয়তান মেয়ে, করে কি? লুপ্পাকে আর পাবে কোথায়? এদিকে জাহিদুল চিৎকার করে কাঁদে। জয়ফুল বিবি ওরে ঝাঁকিয়ে ছড়া কাঁদে। গরুর দুধ খেয়ে বড় হয় জাহিদুল। আসো ধরবা, জাহিদুল, আসো আসো ধরো ধরো, জাহিদুল, আসো। দাও না ভাই। জাহিদুল বড় হয় ঠিক, কিন্তু তার খেলার সাথে মিলা কঠিন হয়ে পড়ে। ঠিক দুপুরবেলায় সবাই অলক্ষ্যে তার গতিবিধি খেয়াল করে। কেউ তার ছায়া কতটুকু দীর্ঘ তাও চেয়ে দেখে। ওর নাকটা কি একটু খাড়া মনে হয়? কাঁধ চড়া, কণ্ঠের মনে কি ভাষা লাগে? এটা সত্যি অন্য সাধারণের চেয়ে জাহিদুলের চুল কিছুটা খাড়া, চুলের রঙও কিছুটা ফিরিঙ্গি। তাছাড়াও যে বাড়িতে থাকে সে বাড়িটা নিমতলি গ্রামের কোনাবাড়ি নামে পরিচিত। সচরাচর সেখানে কেউ যায় না। গ্রামের সব লোক একসাথে বসলেই নানা বিষয়ে গবেষণা শুরু করে। জগতের বড় বড় সমস্যাও তারা কিনারা করে ফেলে। এর মধ্যে জাহিদুলের প্রসঙ্গটি চলেই আসবে। কার ছেলে ফেলে এগুলো আমার সামনেই আসে না, বলো দেখি কেমন করে চিনবো? চাচা এখানে কি দেখবা? যাও কোনে বাড়ি যাও, মঙ্গল আছে না? আর ওই জাম্বুর মঙ্গল ভাই যে বলা নাম ছিল এইটা বড় হয়েছে। যাও দেখা হোগা। তা বেশ, ওদিক দিয়ে আসি। যাও, কাজটা ঠিক করলাম না মুখলেস মিয়া। কি হয়েছে? মুখলেস চাচা মধু চাচাকে উত্তর বাড়িতে পাঠাইয়া কাজটা তুমি ঠিক করো নাই কেন? আরে লোকটা চোখে দাঁত, এই মানুষ বড় বিষাক্ত। তাই পোলাপান করে বাড়ির পাড়া দিছে, এখানে সামনে থাকতে দেয় নাই। মধু চাচা যাকে ভালো বলবে তার কপাল দুঃখ আছে। এই যে জাহিদুল পড়ার আদর করবো আর তার বিনাশ হইব। আরে হওয়াটাই দরকার। কি কোন একটা এতিম ছেলে আমাদের গ্রামে আছে। আরে আস্তবাজি কোনো মান নিগুন নিয়ে আছে নাকি? বাচ্চা কাচ্চা মানুষ, তার আবার মান্যগুন্ডের কি? রঙ্গমিয়া মেজাজটা খালি উপরে দিকে উঠে যায় না? যা বুঝো না আমি কথা বলবে আমার শিখাও। হ্যাঁ আমার শিখাও। আরে বাংলা বাবার পুইরা খাইলাম, চালটা রয়েছে বাকি, যার কোনো বাড়ি ঘর বাপ ভাই কোনো চিহ্ন পরিচয় নাই, ট্যাং ট্যাং করে ঘোরাঘুরি করে ওটাই বেশি। আর ওই পোলা চেহারা শুরু অন্যরকম, বুঝছো? আর নিয়ে আছে না, আর ওই যে পাকখানা আছে না, ওই পাকখানা রাখার পরে ওই পাকখানা রাখার পরে আনন্দবাড়ি বেশারা সাতরায়া নদী পার হয়েছিল। ওই নদী ধরে কেউ নৌকায় তুলে নাই। আর বাজার ঘরে 3টা বাচ্চা লাগিয়েছিল জানো। এখন কথা বল না কে? কথা না বলাই ভালো। আরে যা বুঝো না তা নিয়ে কথা বলার কোনো দরকার আছে? ওসব বাচ্চা কাছে কোনো স্টেশন আছে নাকি? আরে বাচ্চা কাচ্চার স্টেশন আছে, আপনাকে নাই। মানে আনন্দবাড়ির বেশ্যাপাড়ায় কারা গেছিল? তা ওই কারা গেছিল? আপনারা। কারা? আপনারা। তুই কিন্তু বেশি কথা বলতেছ। হ্যাঁ সত্যি কথা কইলেই তো কাজ হলো। ওই কার কিছে? এই গায়ে হাত দোস কেন? মাঠের এই উল্লাসী চিৎকার ধ্বনি ও খণ্ড বিখণ্ড হাস্য কৌতুক জাহিদুল ও জয়ফুলের কানে গিয়ে পৌঁছে। একে একে জাহিদুল ও জয়ফুলের সামনে খুলে যায় স্মৃতিঘরের চাবি। ঘুম ও জাগরণের ভিতরে আকাশে মেঘ করে, মেঘ থপথপ করে, মেঘটাকে গুরু গুরু আকাশ হতে বিজুলি। মেঘেদের ভেতর রাত্রি দিনের ভেদাভেদ লুপ্ত করে কালো মিছিলের ছায়া। কালো মিছিলের ছায়া দেখা যায় না, কিন্তু জলে আগুনের শিখা।
না, খালি ছিল ওই একখানা গজরতি হাত, পরমাণিকের শেষ চিহ্ন। নীলমণিগঞ্জে জয়নবের বাড়িতে আমানত রাখছিলাম। আমার গজমতি হার যদি দেখতে চাইতো, 5 ভরি সোনার গজমতি হার। প্রথম রাতে পরমাণিক বলে, দেখি তোমার মুখখানি তুলো। আমার মাথায় যত চুল তত কথা আমার মনে ছিল, কিন্তু এত কথা কই গেল? সব কথা হাতের আঙ্গুটের লাহার আমার গলায় আটকে যায়। তিনি 2 হাত মুখ উপরে তুলে কর, তুমি দুধ কুমার নদীর রাজহংসী, তোমার গলায় ময়নার মালা একখানা পড়াই। এই বলে তিনি আমার গলায় পড়ালেন গরজমতি হার, পরমাণিকের শেষ চিহ্ন। খালি খালি দরজা সব লুট করে। মুক্তি মারাও, জোয়ান ছেলেদের ইন্ডিয়া পাঠাও। ওই পারের মাগি তোমাদের লাল লাগে। মাগি আবার লাল হয় কেমনি? আমাদের দেখো না কেন? আমাদের নাই নাই অশ্লীলিঙ্গিত জানোয়ারা হাসাহাসি করে। এইভাবে দিনে দুপুরে জয়নবের বাড়িতে মনে হয় আমার গজমতি হাত, আমার পড়া মানে সব হারায় যায়। জায়দুল, দাদি জায়দুল রে, ভয় পাও? আমি জানি না ভাই, আমি কই যাই, আমি শ্বাস পাই না। জায়দুল, পানির তলে ডুবি বাতাস পাই না। রাত হলে দেখি একটা নদী, নদীর কুল নাই, কিনার নাই, আমি মরে পড়ে আসি। তারপরে দেখি আমি নাই, কষ্ট কষ্ট দম পাই না, চিৎকার করি, জায়দুল জায়দুল, তুই কথা কস না। রাতে তোর ঘর খালি পড়ে থাকে, লুপা ডরায়। কেন ডরায়? আমি নাকি মানুষ থাকি না। কি হো? লুপা কয়, লুপা কয়, আমার চোখ মুখ কেমন অচেনা লাগে। রাতে তোর ঘর খালি পড়ে থাকে, তুই ঘরে থাকিস না কেন? ঘরে থাকি না। কই যাস? পুলের উপরে, মাঠের মধ্যে, খালের পারে। রাতে বাইরে যাওয়া ভালো না। ঘরে থাকতে পারি না, পিঠের মধ্যে ব্যথা হয়। পিঠে কি হয়েছে? নিনিয়া বাইদানি বাঘের নৌতি আমার পিঠে আসর দিছিল, বলছিল যা ভাইটো মোর ছবি, বালা মুসিবত কাছে অনেক পারবো না। নিনিয়া বাইদানি তোর বইন হয়। হ, পিঠ থেকে সারা শরীর কি হয় বুঝতে পারি না দাদি। কবিরাজ দেখা। এরকম কবিরাজে সারে না। এখনই জানি না দাদি, কিচ্ছু ভালো লাগে না। কলিঙ্গাজের পোলা মোবারক আমার কয় আমি বিয়ারিং সিটি টিকিট নেই, কলিঙ্গাজে শিখাই দিছিল। আমি পারি না দাদি, আমি আমি বাড়ি থেকে বাইরে হয়ে যাবো, না বিষ খাবো। আর কি করব? ইউনিভার্সিটির ছাত্র সামিউল ভাই ছিল 2 বছর আগে, মিটিং এ আমিও ছিলাম, খুব মিটিং। সামিউল ভাই মিনাজের হাত ধরে বলছিল সকলে তৈরি হও, এবার পূর্ণ বিজয় আনবো, সম্পূর্ণ জিত। কিন্তু কই, কে কোথায় ভাই, কই? আর মুক্তির গোলাবারুদের গন্ধ এসে নাকে লাগে। যে মাটিতে বসে থাকি, চলাচল করি, সে মাটির তলে নারী পুরুষের হাত গোড় মৃতদেহের অবশেষ। এ যেন প্রাগৈতিহাসিক কালের একটি ঘটনা। লাগালো পলায় উঠে আসে একটি হাত, সাবাস, কার কি আসে যায় আমি মিলতে পারি না। যতখানি যায় আমি থাকি একলা, মনে হয় আমি জঙ্গলের এক শিম্পাঞ্জি। লোকে আমার দিকে চা আগ্রহ করে, মনে হয় তার একটি বন মানুষ দেখে। একটি চিড়িয়াখানা, বহু লোক সমাগম, ছেলে মেয়ে নারী পুরুষ, এক একটি মানুষ মনে করা তার এক একটি ছিপ। ভেতরে শিম্পাঞ্জি, শিম্পাঞ্জির নাম কি? জাহিদুল ইসলাম। একটি শিম্পাঞ্জি, এই শিম্পাঞ্জি বিশেষ প্রজাতি হতে উৎপন্ন, তাই এর গায়ে বড় বড় লোম নাই, বড় বড় লোম নাই, বড় বড় লোম নাই, বড় বড় লোম নাই, বড় বড় লোম। জাহিদুল তৃষ্ণার্ত বোধ করে। রাত্রির গন্ধ, নীলিমার সঙ্গীত তাকে আরো দূরে কোনো দিকে আহ্বান করে। জয়পুর মারা যাওয়ার পর থেকে জাহিদুলের অস্থিরতা বাড়ে, দিনে ছটফট করে, রাতে নির্ঘুম হয়। এই শ্যাওলা রাতে জাহিদুল এসে বসে নীল সিথানি বিলের কিনারে। সামনে পিতলের বাটিয়ে এক নীল সিথানি বিল শুয়ে থাকে। প্রথমে 2টি গুলির আওয়াজ হয়, স্টেশনের দিক থেকে 3টে ট্রাকের শব্দ আসে, তারপর আরো ট্রাক, আরো ট্রাক। মিলিটারি, মিলিটারি আসে। পশ্চিম দিক
থেকে মিলিটারি আসে। চম্পকনগর দিন রাত তাতানি সারা সব গ্রামের মানুষ দলদল পূব দিকে ছুটতে থাকে। একটা বাজারে থেকে যেন পূব দিকে ধাবিত হয়। মানুষের সাথে সাথে গরু মহিষ ছাগল ভেড়া হাঁস মোরগ সবাই ছুটোছুটি করে। কেউ কেউ চিৎকার করে বলে, চিল্লাচিল্লি না, আস্তে আস্তে পালা, সময় নাই। কিন্তু আর কোন দিকে পালাবে? এখন যে সামনে তিতাস নদী, নদীতে নৌকাও বেশি নাই, এর মধ্যে ঝাঁকি ঘুরে আসতে থাকে ব্লাড ফায়ার। পালাতে গিয়ে কুমকুমি ও অর্চনা গুলি খেয়ে মরা সৌভাগ্য অর্জন করতে পারে না, তাদের ধরে নিয়ে যায়। 3 দিন বাদে কুমকুমি ও অর্চনার বাবা বংশীবদন দাস আর্মি ক্যাম্প থেকে ছাড়া পেয়ে নিজের গ্রাম চম্পকনগরে আসে। গ্রামের লোক সকল ঘন হয়ে তার চারিদিকে জড়ো হয়, তাকে আতঙ্কের সাথে জিজ্ঞেস করে, বংশী, কুমকুমির কি হয়, অর্চনা কই? তারা ওইখানে ক্যাম্পের ভিতরে। তুমি দেখো নাই? মেয়ে মানুষ পর্দার ভিতরে থাকে, পুরুষ মানুষের যাওয়া নিষেধ। তুমি কেমনে মুক্তি পাইলা? আমি আমি মুসলমান হয়ে গেছি, তেরাদের কল্লা পড়ে শোনাইছি, বলছি, ও দাদারা, আপনার আমার বাবা লাগেন, আমার মেয়েগুলি ছাইড়া দেন, আমি মুসলমান হয়ে গেছি। তেনারা বলছেন আমি যে সুনত কাম করে ফেলাই, আমি সুনত কাম করে তেনাদের কাছে যাব। আমার মেয়েগুলি ছাড়বে না, ছাড়বে না। রাতে বংশীবদন চম্পকনগর মসজিদে যায়। শুনশান মসজিদ ঘর, এত রাতেও তার দরজা খোলা। মসজিদের ভেতরে একটি ভারী হাওয়া এসে গপ গপ করে ঘর পাক খায়। বারান্দা খোলা, অবারিত পাকা মেঝে। বংশীবদন বারান্দার সামনে দাঁড়িয়ে থাকে, তার সারা শরীর ঘামে ভিজে যায়। সেখানে দাঁড়িয়ে সে নামাজের মতো একটি কাজ করার চেষ্টা করে, কিন্তু তার হাত ও শরীর বারবার পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফেলে। হঠাৎ তার ভীষণ ভয় করে, মাথা চূড়ামতি খারাপ হয়ে ওঠে। সহসা দিব্যদিক দিশা হারিয়ে সে আত্মনাদ করে ওঠে, হে আল্লাহ, আমি মুসলমান হয়েছি। আল্লাহ, আমার নাম বংশীবদন দাস। আগুন জ্বলে বাংলা, আগুন জ্বলে বাংলা। রাত না দুপুর নাই, কই থাকোস? কেন, কি হয়েছে? খাওয়া নাই, ঘুম নাই, শরীর কি দশা করছস? সব ভাত খাবি না, না? কেন? এমনি। অসুখ? না, তাহলে বমি বমি লাগে। আর কি হয়? মাথা চক্কর দেয়, শুয়ে থাক, ঘুমে ধরে না। ঘরে থাক, বাইরে যাওয়ার দরকার নাই। ঘরে থাকতে ভালো লাগে না। ইমদাদ রফিক আসছিল। কিছু কয়? হ, তুই ওদের কথা কি কইছস? ঠিক কইছি, কিছু না। তুই নাকি কস নীল শীতালির মার্ডার রাইতে ইমদাদ রফিককে তুই মাঠে দেখছস? হ, দেখছি। দেখে হে কথা কোন তোর কি দরকার যাইবো? তোর মাথায় কোনদিন গিলো আইবো? বড় কিছু কয়? না, তোরা কিছু কয় না। ওটা দেখা ঘরে চল। লুকায় না, কি কয় আরে কও। একটা কথা বললে আমারে শেষ করে ফেলবে। আমারে বন্দুকের নাম দেখায়। সামিউল ভাই পরশু রাইতে মার্ডার হয়েছে। ওই রাইতে নীল শীতের পার থেকে আমরা গ্রামের দিকে আসছে। বিলের পানিতে সামিউল ভাইয়ের লাশ পাওয়া গেছে, আর কেউ না, হেরাই মার্ডার করছে। জাইদু, আস্তে কথা কহ, বাতাসের কান আছে। মারুক, আমারে মাইরা ফেলুক, কোনো মায়া নাই। তোমারে কি কয়? ইমদাদকে আমারে উঠাইয়া নিয়ে যাবে। আমি যাতে 7 দিনের মধ্যে সিদ্ধান্ত জানাই। তোমার কি সিদ্ধান্ত? আমি বিয়া করবো না, তুই ঘরে বমান। আমার ঘরে কেউ আইবো না। আইবো? একটা মেয়ে ছেলের মধ্যে কয়টা মেয়ে ছেলে থাকে? তোর কথা বুঝি না জাইদু। একটা মেয়ে ছেলে আনলে আমার মায়েরে কই পাই? ওই মেয়ে ছেলে খালি বউ, স্ত্রী লোক, আর কেউ না। তোমারে আমার ইচ্ছা করে। জাইদু, আমি লুপ্পা, তোর বোন। আমি জানি না তুমি কে, আমারে তুমি লও কেমনে? তোমার লাগান। না না, কে কে এই চুপ। এইখানে কেন? এইখানে কেন? জায়দুল কই? এইখানে আমি সারা কেন নাই? এই না কেন? রাতে ঘরে আহে নাই। আমাকে মারা ষড়যন্ত্র করে। এই কথা কে কয়? কেউ কয় না, আমরাই কই। জায়দুল আন 3 জনরে বলে সামিউল মার্ডার দিন আমরা নিশিতানি পার্ক থেকে বাড়ি আসি, আমরা নাকি সামিউলের মার্ডার করছি। জাদুর কইছে? না না, জাদুর কয় নাই। এই শোন, আল্লাহ ভাই, এখন নাম ধরে রাখিস না। ভাইজান,
ভয় পাস কেন? আমরা ডাকাতি করতে আসি নাই, আর তর লুট করবো না। জাদুরে খোঁজেন কেন? জাইদুল লোকে করে কয় আমি রফিক আনোয়ার নাকি সামিউলের মার্ডার করছি। আইনুল ভাই, হ্যাঁ মাথা ঠিক নাই। মাথা ঠিক না থাকা ভালো না, মাথা ঠিক করে ফেলবো। আনোয়ার, লুপ্পা কোন? তুই একটু বাইরে যা। আমরা বাইরের পেছনটা সার্চ দে। যা। লুপ্পা, তুই জানোস আমি মানুষ মার্ডার করি? সামিউলরে আমি নিজ হাতে খুন করছি। কি কোন? সামিউলরে না মারলে আমি নিজে বাঁচতে পারি না। আমার জীবনটা একটা কুত্তার জীবনের চেয়ে অধম, তবুও বাঁচবার লোক সামলাইতে পারি নাই। আর এই কথা মানবার পারি না। পুরুষ মানুষ পরাজয় স্বীকার করে মরবো কেন? লোকে আমারে মারবো, তার আগে আমি তারে মারব। কম্পিটিশন। আগে তোর লাগি বড় নেশা ছিল রে। এখন নাই। না, না কেন? আমার জীবনের হাতে গোনা কয়দিন লুপ্পা, এবার পারবো না, হাইরা যাবো এবার। আমি পড়ে যান। পালনে শিখি নাই লুপ্পা, ওইসব কথা বাদ দে, এখন কামের কথা কই। কোন? আগামী 3 দিনের মধ্যে আমি জাইদুলকে খুন করে ফেলবো। আমার মারেন, আমার যা কিছু কোন, সব সব প্রস্তাবে রাজি। জাইদুলের মারেন না। লুপ্পা, লুপ্পা, তুই যা মনে করছ আমি তা না। আমি খদ্দের না, আর আমি জানি তুইও বাজারে বেশ্যা না। আর আমি চাই না তুই বাজারে মেয়ে ছেলের মতো কথা কর। ভাই, তুইও সব বুঝবি না। সংক্রাম বিল বাজারে নতুন লোক আইছে, অগলকে মিনহাজ আছে। আর মিনহাজ কত হিংস্র আমি জানি। 30 দিনের বেশি আমার বাড়িতে থাকা সম্ভব না। এই 30 দিনের মধ্যে বড় কিছু হইতে পারে। জাইদুল কিছু জানে না, বোঝে না, বিশ্বাস করেন। জাইদুলি তো লোকে করে কইছে আমরা নাকি সামিউলকে মার্ডার করছি। হ্যাঁ, মাথা ঠিক নাই। যত কুবুদ্ধি তো ওই মাথা থেকেই আসে। তাই আমি ওর ভাই, আর বললেন না। আমি ওর মাথাটা নিয়ে যাবো। আয় আয়, তাড়াতাড়ি আয়। লুপ্পার ঘুম নেই, রাত দিন ওর ঘুম থাকে না। চোখ বন্ধ হওয়া মাত্র দেখে এমদাদ, এমদাদের সাথে তার দল জাইদুলকে চারদিক থেকে ঘিরে ধরে। এমদাদ জাইদুলের চুলের মুঠি ধরে ফেলে দেয়। জাইদুল বলে, এমদাদ ভাই, এমদাদ ভাই, আমারে ছেড়ে দেন, আমারে ছেড়ে দেন। তোর মিনহাজ বাপ কই? আমি জানি না, বিশ্বাস করেন। যেদিকে কন সেদিকে চলে যাও, দেশে থাকবো না। আমি ধরলে আর জানি না, আমি সংকীর্ণ সাপের জাত, দেখতে ভালো, ছবল বড় কঠিন। গলা কাটার দৃশ্যটা দেখে না। লুপ্পা দেখে জাইদুলের মাথা এমদাদের হাতে। এমদাদ জাইদুলের মাথা হাতের তালুতে নিয়ে নিজের মুখমণ্ডলে একেবারে কাছাকাছি তুলে আনে, তার সঙ্গে কথা বলে। জাইদু, জাইদু, চোখ খুলে কি দেখোস? ভয় দেখাস? শেষ পর্যন্ত দেখলাম কাটা মাথা হাতের তালুতে কেমন লাগে। আমার মাথাও কয়েকদিনের মধ্যে মিনহাজের হাতের তালুতে এভাবে চোখ বড় বড় করে চেয়ে থাকবো। আমি তোর বোনের বড় ভালোবাসি, ভয় কি? এ দৃশ্য দেখে লুপ্পা আর্তনাদ করে ওঠে। এক মধ্যবর্তিনী নারী অন্তরে অসংখ্য চঞ্চলতা স্থির হয় ও সহসা এলোমেলো হয়ে পড়ে। লুপ্পা নিজেকেই প্রশ্ন করে, কে তুমি লুপ্পা? কোত্থেকে আসো, কোনখানে যাও? একবার জাইদুল একদম তার সম্মুখে দাঁড়িয়ে বলে, লুপ্পা, লুপ্পা, তোমার আমার ইচ্ছা করে। একবার এমদাদ তার দরজার কপাট ধরে বলে, আমি তোর বোনের বড় ভালোবাসি, ভয় কি? মনে মনে অপার ব্যাকুলতায় লুপ্পা দৌড়ে দৌড়ে যায় জাইদুলের কাছে। এই রাত্রে নিশীথে জাইদুল কোথাও একা একা বসে থাকে। লুপ্পা ডাকে, জাইদু, 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 আমি লুপ্পা, তোমার মা ভগ্নীয় লুপ্পা। তার মনের পাঁজরা বেজান দৌড়ে যায় নীলশিথানি বিলের কাছে। ওখানেই থাকতে পারে জাইদুল, কিন্তু তার বাস্তবিক শরীরের পা ছোটে এমদাদের বাড়ির দিকে। এই রাত্রে নিশীথে বিশ্বস্ত চুলে লুপ্পা একা দৌড়ে যায় এমদাদের কাছে। লুপ্পা সব কিছু ফেলে দিয়ে বাড়ি থেকে পালিয়ে এলো এমদাদের কাছে। তার অন্য উপায় নাই। সে বিজন রাত্রির গাছগাছালির ভেতর থেকে শঙ্কিত শঙ্কিনী সাপের মতো পালিয়ে যায় একা, এলোমেলো বসন ও চুলে। দুঃখ সহন
আমারে ঘরে তোলেন। আমার তুমি চেনো? কেন এমন করে কথা বলেন কেন? আমারে যদি চেনো তাহলে বাড়ি থেকে বাইরে হয়ে আসো কেমনে? আপনার টানে। তুমি ভালোবাসো জাইদুল রে, আর ছুটে আসো আমার কাছে। এ কেমন আগুন নিয়ে খেলা করো? আমি অনাথ, আগুন নিয়ে খেলা করা আমার সাজে? তুমি কি বাজারের মেয়ে ছেলে? না না, আপনি বলছেন আমি বাজারের মেয়ে ছেলে না। আপনার লাগি ঘর সারা বাহির হয়ে আসি। তুমি জানো রূপা, আমার আয়ু আর 7 দিনের বেশি না। খালি 7 দিনই বাইসা থাকতে চাই। রূপা তুমি বিশ্বাস করো, আমি জাইদুলকে খুন করবো না। যাও তুমি বাড়ি যাও। না, কোনোদিন না। বাইচা থাকলে একদিন সামনাসামনি হব, সেই দিন তুমি আমারে মারো, না হয় জাইদুল রে। সামিউল রে আমি খুন করছি লুপ্পা, আর কেউ না। তুমি কি ভুল পথে আসো লুপ্পা। চল এখান থেকে পালাই। কে তুমি? সামিউল না লুপ্পা? আমি ইমদাদ, ইমদাদের ছায়া। এই সারা জীবনে আমার প্রথম ভয় কবে, শরীর কাঁপে, যেন যেন কোনো দিক দিয়ে পালানোর কোনো পথ নাই। তবু চলো পালাই। এদিকে 3 দিনের মধ্যে হত্যার ঘোষণা দিলেও জায়দুল আরো বেশি দিন বেঁচে থাকতে পারে। যে রাতে অনির্দিষ্ট পথে লুপ্পা রাত্রির নামহীন পথে এমদাদের কাছে পালিয়ে আসে, সে রাতে জায়দুল নীলশিতানি বিলের কিনারে বসেছিল। যতবার কাজলোক নদীর উপর দিয়ে মা ও শিশুর ভাসমানতার কথা বলেছে, ততবার তার দাদি তাকে বলেছে ৭১-এর মুক্তিযুদ্ধের মে মাসে নননপুরে আনিস মিয়ার দুঃসাহসী প্রতিরোধের কথা। হায় হায় আনিস মিয়া। আনিস মাঠে কাজ করতে আসে, সে সশস্ত্র মুক্তি না, তার দুচোখে বিস্ময়ের সীমা থাকে না। আর্মির গাড়ি ননদপুরের সড়ক দিয়ে খালি আসে আর যায়, ভোঁভা ভোঁভা। গাড়ির ভেতর মচুয়া মিলিটারি, আনিসের বুকের ভেতর ধপধপ করে হাতুড়ি পেটায়। কি করবে কিছু স্থির করে উঠতে পারে না। হঠাৎ দেখে একটা লোক নননপুরের সড়ক দিয়ে হাঁটে। কে এই লোক? কাজী লুৎফর রহমান, শান্তি কমিটির ভাইস চেয়ারম্যান। আনিস ছটফট করে, না 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 না, এ হতে পারে না। মুহূর্তে তার চোখে চম্পাকলির সরল মুখচ্ছবি ভেসে ওঠে। চম্পাকলিকে চিনত আনিস, গৃহস্থ আনিস, বহুদিন দূর থেকে দেখেছে। শিমুলিয়া কলেজে বিএ ক্লাসের ছাত্রী। কাজী লুৎফর রহমান আরো কিছু সংঘাত মিলে আর্মির কাছে তুলে দিয়েছে। তার হাতে ছিল একটি গ্রেনেড আর মুক্তিবাহিনীর চিঠি। সে চম্পাকলিকে পাঠিয়ে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া। নিপীড়ন নিপীড়ন নিপীড়ন, আর কত ভাবে নির্যাতন হতে পারে। চম্পাকলি শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন ক্যাম্পে মারা যায়। তারপরও তার জীবন শেষ হয় না। সভ্যতার জন্য, ধর্মের জন্য তারপরও সে অপরিহার্য থেকে যায়। চম্পাকলি আর্মি অফিসারদের জন্য বরাদ্দ ছিল, তাই সিপাহীদের সেখানে যাবার সুযোগ ছিল না। চম্পাকলি যখন মরে, তখন তার ওপরকার মালিকানা শেষ হয়। তারপর কি হয় যা শুনেছি তার ভাবতে পারে না আনিস। 3 জন, একে একে 3 জন সেপাই চম্পাকলির মৃতদেহে গমন করে। আনিসের মাথা চক্কর দেয়, এক দৌড়ে বাড়ির দিকে যায়। কারো কথা শোনেনি আনিস, কুড়াল নিয়ে আসে সদর রাস্তায়। ত্রস্ত লুৎফর রহমান বলে, কি ব্যাপার আনিস মিয়া? কিছু না, সময় নাই সময় নাই। চম্পাকলিরে ধৈর্য দিছিল কেডা? আমি না, আমি তো জানি না বাপ। ওই মিলিটারির গাড়ি আসে, উপায় রাখবো না আনিস মিয়া। আমি মরতেই আসছি, ডরাই না। মরা মানুষের কেমনে বেইজ্জত করে আনিস তার 2 হাতে লুৎফর মাথায় কোপ দেয়। লুৎফর বলে, বাপ বাপ, চম্পাকলি আমার বোন। ও বাপ, মিলিটারি আসে, আসুক মিলিটারি। আমি তোর বউরে তুল্লা নিয়ে জামু খানকির পুত। আর্মির গাড়ি এসে আনিসকে ঘিরে ধরে। আনিস তার পুরো আর্মির দিকে ছুঁড়ে মারে। আর্মির আনিসকে ধরে ফেলে। আনিসকে বসানো হয় আর্মির ট্রাকে। ট্রাকের পেছনে তাকে বাঁধা হয়। ট্রাক যায় সোহাগপুর বাসুদেব রাধিকা, আবার যায় ভাতালা লালপুর চিনার গোকর্ণ। সেখান থেকে পাকা রাস্তা বরাবর সোজা ব্রাহ্মণবাড়িয়া। পশুরা ট্রাকের উপর উল্লাস করে। ট্রাকের পেছনে আনিস একটি গোপ্রসাবের মতো হয়ে যায়। সহসা তাকে একটি কাঁকড়া মনে হয়, ট্রাকের পেছনে কিলবিল করে।
কালচি চিৎকারে জায়দুল, নীল শীতানে কিনারে বসা জায়দুল হাঁসফাঁস করে। হঠাৎ আর্তনাদ করে কালো রাত্রির ভেতরে বাড়ির দিকে দৌড়ে যায়। তার উপর বুঝি বজ্রপাত হয়। লুপ্পা 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 আমার ডর করে, আমার কাছে লও। কিন্তু অন্ধকারে তার ছোট বাড়ি লুপ্পাবিহীন ঝিমঝিম করে, একা। দিনে দিনে জায়দুলের অবস্থার অবনতি হতে থাকে। আস্তে আস্তে সে কুকুরের চরিত্র প্রাপ্ত হয়। তার চোখ মুখ রক্তবর্ণ ধারণ করে, মাথার চুল খাড়া হয়ে যায়, হাতের নখে মাটি আঁচড়ায়। 15 দিনের মধ্যে জায়দুল অগ্নি ও জলের বিষবন্ধনে মৃত্যুবরণ করে। একদিন কয়েকজন লোক চোখ বেঁধে নিয়ে যায় ইমদাদকে। লুপ্পা বলে, আমি কই যাব, কই যাব? এদিকে এক পথ থেকে অন্য পথে হারায় লুপ্পা। দুনিয়াতে এত জায়গা, তবু নিজের জন্য এক ফোঁটা জায়গা লুপ্পা জোগাড় করতে পারে না। বাড়ি থেকে পালিয়ে এত দূর চলে আসে, তবুও তার মুক্তি মেলে না। পোড়া দেশে হয় কি বসতের ঘর, বন্ধুহারা পোড়া দেশে হয় কি বসতের ঘর, পোড়া দেশে হয় কি বসতের ঘর। তারপরের কথা অতীতে, বর্তমানে, তার সুদূর ভবিষ্যতে আমরা জানি না। সে দুনিয়া ফিনফিনে সাদা অথবা প্রগাঢ় সবুজ। ওখানে নীল আকাশ কোথায়? অথবা বেগুনি দিগন্ত, নীল সিথানে বিল, চম্পকনগর, খড়নিয়া, উড্ডয়নশীল পাখিরা কোথায়? ও নিঃশেষ সাদা অথবা ঢেউ খেলানো সবুজ আর সবুজ। ওখানে জায়দুলের দেহ নাকি আত্মা কার পাশ তুলার মতো উড়ে? ঈশ্বর তাকে জিজ্ঞাসা করেন, হে মানব, উড়ে উড়ে তুমি কার কাছে যাও? যে জীবন শেষ হলো না তার কাছে। জীবনের দৈর্ঘ্য এর চেয়ে বেশি হয় না। আমার যে কিছুই শেষ হলো না, সব আশা অপূর্ণ রয়ে গেল। আমি তোমাদের সব দিয়েছি, শুধু আশা রেখে দিয়েছি আমার হাতে, তাই তার নাগাল পাওয়া যাবে না। ঈশ্বর, আমি কে? তুমি মানুষ। আমি কেমন করে মানুষ বুঝতে পারি না। এখন বলো কি চাও? আরেকটা জীবন। কিসের জীবন? বাঘের জীবন। বাঘের জীবন? হ্যাঁ ঈশ্বর, কিন্তু কেন? বাঘের জীবন ছাড়া যে আমার আশা মেটে না। তথাস্তু। অথবা জায়দুল আবার পৃথিবীতে আসে। এবার সে মানুষ নয়, বাঘ। সুন্দরবনের বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ বনে বনে ঘুরে। বনের আরেক বিশালকে পশু হাতি। লোকালয়ে তার ঘন্টি বাজে। ছেলে বুড়ো তার স্বরে চিৎকার করে, আয়সা পড়ছে, আয়সা পড়ছে, সার্কাস বাড়ি আয়সা পড়ছে। হাতি হাতি আস্ত বেল খায়, আয়সা পড়ছে, আয়সা পড়ছে। এই সার্কাস পার্টির সাথে একটি নতুন মেয়ে, তার নাম লুপ্পা। লুপ্পা এখানে নতুন নাম নেই, কমলা। কমলা সুন্দরী সাহেবের বাড়ি থেকে পালিয়ে লুপ্পায় গিয়েছিল এক জেলা শহরে। সেখানে এক মহিলা তাকে বলে, লবণ শহরে যায়, বন্দরে, বড় টাউনে, ওখানে কাজের অভাব নেই। বিশ্বাস করে লুপ্পা তার সাথে যায়। কিন্তু সেখান থেকে সে বুঝতে পারে না সে পাচার হয়ে যাচ্ছিল ইন্ডিয়া নাকি পাকিস্তান। পুলিশ তাকে ধরে ফেলে। এখন কি করবে লুপ্পা? লুপ্পা দেখে সীমান্ত পারের কাঁচা রাস্তা দিয়ে হাতি যায়, সার্কাসের হাতি। সাথে সাথে যায় লুপ্পা। এই সার্কাস পার্টির সাথে একটি পুতুল নাচের দল। লুপ্পা সেই দলের নর্তকী সাজে। সার্কাসের ম্যানেজার তাকে পছন্দ করে দলে ফেরায়। এই সার্কাস পার্টির সাথে একটি পুতুল নাচের দল। লুপ্পা সেই দলের নর্তকী সাজে। পুতুলের বদলে সে দর্শকের হুল্লোড় তোলে। অনুষ্ঠান শেষ হলে একদিন ম্যানেজার তাকে বলে, তুমি আমার পুতুল নাচের দলটি গায়ে রাখছো, না হয় আমার পথে বসার উপক্রম হয়। এইবার সার্কাস পার্টি কোনখানে যাবে? টাঙ্গাইল। তারা কয়দিন থাকবে ম্যানেজার সাহেব? 15 দিন।
আমি আর ডান্স করব না। ওমা, কমলা সুন্দরী ডান্স না করলে আমি যে পথে বসে যাব। আরেকজন ডান্সার জোগাড় করেন। তোমার বেতনাই বাড়ায় দেব। তুমি না থাকলে যে আমার সার্কাস পার্টি থাকবে না। আমি তো সার্কাস পার্টিতেই থাকবো, যাবো কই? তাহলে তুমি যে বলো আর ডান্স করবা না, বলছি অন্য কাজ করব। অন্য কি কাজ? আমি মারণ চাকুর মরণ মেয়ে হব। অত রিক্সের কাজে তুমি যাই দেখেন, ওইখানে কম দামে মেয়ে ছেলেরা যাবে, তুমি যাই দেখেন। এই কাজে কেউ তো আসে না, তাই আমি রাজি। আমি মারণ মেয়ে হব। আমার কি যে আনন্দ লাগে। কত টাকা দিবেন? 10,000 টাকা। চাকু মারবে কে? ইব্রাহিম, এই জন্যই রাজি। তুমি ইব্রাহিমকে ভালোবাসো আমি জানি, কখনো না। না হয় ডান্স রাখা ওইখানে যাবে কেন? ডান্সার আমি মারণ চাকুর খেলায় যাব। ইব্রাহিমের মুখে ঠিক জাইদুলের ছবি। প্রথম যেদিন ইব্রাহিম সার্কাস পার্টিতে আসে, আমি বলি আরে জাইদুল, জাইদুল কোথা থেকে আসে? পরে দেখি না, এ জাইদুল না, জাইদুলের আদর নাম ইব্রাহিম। যিশু খ্রিস্টের মতো 2 হাত সামনে বাড়ায় দাঁড়াবো, ম্যানেজার বলবে চোখ বন্ধ কমলা, আমি বলবো না চোখ বাঁধতে হবে না, অ্যাক্সিডেন্ট হবে, চোখ বন্ধ না, অ্যাক্সিডেন্ট হবে না ম্যানেজার সাহেব, মাথা ঠিক করে কথা বলো কমলা। ইব্রাহিম যখন চাকু মারবে 1 2 3 4 5, চাকু আমার মাথার উপর, চাকু বুকের উপর, ঘাড়ের পাশে, আমার অস্থির লাগে। চাকু তো শরীরে লাগে নাই, আমার অস্থির লাগে কেন? এখনো চাকু লাগে না কেন? আমার শরীরে লাগে না কেন? তাই অস্থির লাগে। চাকু যদি আমার শরীরে লাগে আর আমি মরতে পারি, তাহলে ওই 10,000 টাকা আপনি কার দেবেন? অলৌকিক কথা বলো না কমলা। ওই টাকা দিবেন ইব্রাহিমকে। ইব্রাহিমের ডিমোশন হবে। না, ডিভোর্সন হবে না, সব টাকা আপনি তারে দেবেন। আজে বাজে চিন্তা বাদ দাও কমলা, পাগলামি করো না। টাঙ্গাইলের পর ব্রাহ্মণবাড়িয়া যাবে, আমার সার্কাস পার্টিতে নতুন বাঘ আসবে, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখো কমলা, নিউ বেঙ্গল সার্কাস পার্টি আবার জয়মা উঠবে, সেটা সার্কাস পার্টি হবে। মনিকাঞ্চন সার্কাস পার্টির বাঘ কি নামতে লোক পাঠাইছে। ব্রাহ্মণবাড়িয়ার কোথায় ম্যানেজার সাহেব? নননপুর। কোথায়? নননপুর। বাহ, আমি আবার নরমপুর যাব। নরমপুর কার বাড়ি জানেন? কার বাড়ি? আমি তো জানি না। ননদপুরে সার্কাস পার্টি আসে, ডুগডুগি বাজে, ঢোল বাজে। কমল আবার প্রস্তুতি নেয় নাচের মেয়ে হিসেবে, বাজে পায়ে নুপুর বাজে। নাচে কমলা নাচে, নাচে কমলা নাচে, নাচে কমলা নাচে, সাথী সাথে কমলা, সাথী সাথে কমলা, নাচে কমলা নাচে, নাচে কমলা নাচে। খাঁচার বাঘ অস্থির হয়, ছটফট করে। সে কমলার দিকে তাকিয়ে তাকিয়ে দেখে আর লোহার শিকে নিজের মুখ ঘষে। মনে হয় কমলার মুখে সাজের আস্তরণ তুলে ফেলে। আকাশে কি তখন গম করে মেঘ হানাহানি করে? ওই মেঘের গর্জন থেকে উঠে আসে না ঢুলিয়া নাচের ছন্দ। কৃষ্ণবর্ণ মেঘের রাশির ভেতরে বিদ্যুতের অগ্নি প্রবাহিত হয়। বাঘ ক্ষিপ্র হয়ে নাচে, খাঁচার লোহা রক্তে তাকে খেলছে হয়ে যায়। মেঘটাকে গুরু গুরু ডুমডুম ঢুমডুম, আগুনের চিহি ঢুমডুম ঢুমডুম। খালে থেকে বাঘ বেরিয়ে আসে, বাঘ পাগল হয়, চিৎকারে ভরে যায় সারা ননদপুর। বাঘ ছুটে আসে
না, সেই চলে যায় নরনপুরের পাকা রাস্তায়, সেই নখ দিয়ে বেচা রাত্রে তুলে ফেলে পিচ, পিচ শুকে শুকে দেখে কিসের কিসের গন্ধ খুঁজে। চারিদিকে লোকালয় থেকে ছুটে আসে সশস্ত্র অগুন্তি মানুষ, কিন্তু বাঘের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সবাই দেখে বাঘ সেই পথের পিচ তুলে ফেলে আর আর শুকে শুকে রক্তের ঘ্রাণ নেয়, যে পথ 1971 সালে আনিসকে ট্রাকের পেছনে বেঁধে টেনে নেওয়া হয়েছিল। ভেঙে যান অন্ধকারা, প্রাণী হোক মাতোয়ারা। ভেঙেছে অন্ধকারা, প্রাণে প্রাণে মাতোয়ারা। ভেঙেছে অন্ধকারা, প্রাণে প্রাণে মাতোয়ারা। এসেছে বিশ্ব, উঠেছে সূর্য, পরে আলো ঝরা ধারা, পরে শান্তি বাড়ি ধারা। তারপর কি হয় আমরা জানি না। তখনও বুঝি আগুনের ভেতরে ভেতরে বয়ে যায় আগুনের বাসনা। ইতি শেষ না হওয়া দৃশ্যকাব্য। ননরপুরের মেলায় একজন কমলা সুন্দরী ও একটি বাঘ আসে। আর নয় ভুল ভ্রান্তি মুছে যান